আজকের ক্লাসে আমি মোহাম্মদ শামসুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ টেক্সটাইল মেশিনারি এই কোর্সের ইনভেন্টরি ম্যানেজমেন্ট অংশটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হলো যে আমি কিন্তু ম্যানেজমেন্টের স্টুডেন্ট না, আমি টেক্সটাইল এর স্টুডেন্ট এবং টেক্সটাইল বোঝার জন্য এবং বোঝানোর জন্য ম্যানেজমেন্টে যতটুকু নলেজ থাকা দরকার ঠিক অতটুকু আমি হয়তো বা অ্যাচিভ করতে পারছি বা এখনও পারিনি। তো এর বেসিসে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনা শেষে আপনাদের এই বিষয়টা একটু উপকারে আসবে। আজকের এই ক্লাস শেষে আমরা ইনভেন্টরি কন্ট্রোল এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই সম্পর্কে একটু ধারণা নিব। এর পাশাপাশি আমরা বিভিন্ন টাইপসের ইনভেন্টরি এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট এর অবজেক্টিভস এবং বেনিফিটস অফ ইনভেন্টরি কন্ট্রোল এই সম্বন্ধে আমাদের কিছু আইডিয়া হবে আজকের ক্লাস শেষে, আশা করা যাচ্ছে। এর পাশাপাশি আমরা ম্যানেজমেন্টের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমরা ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু টেকনিক্স নিয়ে আমরা আজকের ক্লাসে সর্বশেষ আলোচনা করব। আমরা ডিটেলস স্টাডিতে যাওয়ার আগে কয়েকটা টার্ম সম্বন্ধে জেনে নিই। প্রথমে আমরা ইনভেন্টরি সম্বন্ধে জানবো। ইনভেন্টরিটা হলো যে একটা হিসাব বা হিসাব নিকাশ বা একটা তালিকা, যে তালিকার মাধ্যমে এটা ইজিলি বা সহজে অনুমান করা সম্ভব হবে যে একটা ফ্যাক্টরিতে বা একটা ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ প্রোডাক্টস আছে সেল করার জন্য এবং কী পরিমাণ র ম্যাটেরিয়ালস আছে ওই সেম টাইপের প্রোডাক্ট প্রস্তুত করার জন্য বা মেক করার জন্য বা প্রডিউস করার জন্য। আর আমরা ইনভেন্টরি কন্ট্রোল সম্বন্ধে যখন বলবো, যে ইনভেন্টরি কন্ট্রোলটা হলো এমন একটা প্রসিডিওর বা এমন একটা কন্ট্রোল প্রসেস যেখানে খুব লিস্ট পরিমাণ অ্যামাউন্ট আমার ইনভেন্টরি থাকবে, যে অ্যামাউন্ট ইনভেন্টরি আমার অর্গানাইজেশনের ওয়ার হাউসের স্পেসটা বৃদ্ধি করবে, এর সাথে সাথে আমার হোল্ডিং কস্টটা কমাবে এবং আমার যে ক্যাশ ফ্লোটা হবে সেটাকে ইমপ্রুভ করে দেবে। এর পাশাপাশি আমরা ম্যানেজমেন্টের একটা সংজ্ঞা দেখে নিই, যে ম্যানেজমেন্টটা আসলে নির্ভর করতেছে বা ডিসাইড করতেছে একটা প্রসিডিওর বা একটা প্রসেস, যেখানে একটা সুস্থ বা সম্পূর্ণভাবে একটা প্ল্যানিং, ডিসিশন মেকিং, অর্গানাইজিং, লিডিং, মোটিভেশন এবং কন্ট্রোলিং এই সবগুলো একটা সংমিশ্রণ করা হয় এবং সংমিশ্রণ করে আমাদের হাতে যে হিউম্যান রিসোর্সেস, ফিনান্সিয়াল, ফিজিক্যাল এবং ইনফরমেশন রিসোর্সগুলো রয়েছে সেগুলোকে একটা ওয়েল অর্গানাইজড করা হয়। অর্গানাইজড করে আমরা আমাদের একদম গোলটাকে এফিসিয়েন্টলি আর ইফেক্টিভলি অ্যাচিভ করতে পারি। এটাই হলো সাধারণত ম্যানেজমেন্ট। আর আমরা যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে বলি, তাহলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিষয়টা হলো ম্যানেজমেন্ট ইনভেন্টরিকে ম্যানেজ করা। তার মানেটা হলো যে একটা ফ্যাক্টরি কীভাবে চলবে, তার সাপ্লাই চেন কীভাবে চলবে, তার র ম্যাটেরিয়ালসগুলো কী পরিমাণ লাগবে এবং কী পরিমাণ আছে এবং সেখান থেকে কী পরিমাণ প্রোডাক্ট সে ফাইন্ড আউট করতে পারবে, এর সব কিছুকে একটা সিস্টেমেটিক ওয়েতে পরিচালনা করার নামই হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডিরেক্ট ইনভেন্টরিজ আর একটা হলো ইনডিরেক্ট ইনভেন্টরিজ। ডিরেক্ট ইনভেন্টরিজগুলো হলো যে ইনভেন্টরিজগুলোকে সরাসরি প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির সাথে ডিরেক্টলি সম্পর্কযুক্ত, যেমন প্রোডাকশন ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি, ফিনিশড গুডস ইনভেন্টরি, এমআরও ইনভেন্টরি অ্যান্ড মিসসেলেনাস ইনভেন্টরি। এই সব ইনভেন্টরিগুলো সাধারণত প্রোডাকশনের সাথে ডিরেক্টলি সম্পর্কযুক্ত। সো এগুলোকে আমরা ডিরেক্ট ইনভেন্টরিজ বলি। আর ইনডিরেক্ট ইনভেন্টরিজ হিসেবে ট্রান্সপোর্টেশন ইনভেন্টরি, ডিকাপলিং ইনভেন্টরি, বাফার ইনভেন্টরি, সিজনাল ইনভেন্টরি, লট সাইজ ইনভেন্টরি, অ্যান্টিসিপেশন ইনভেন্টরি, এইসব ইনভেন্টরিকে আমরা সাধারণত ইনডিরেক্ট ইনভেন্টরি বলে থাকি। কারণ এইসব ইনভেন্টরি সাধারণত সামষ্টিকভাবে আমার ইনভেন্টরিকে প্রভাবিত করতে পারে, কিন্তু সিঙ্গেলভাবে এটা আমার ইনভেন্টরিকে বা আমার প্রোডাক্টসকে কিন্তু খুব বেশি প্রভাবিত করতে পারবে না। এগুলো সমন্বয় যখন হবে তখনই কিন্তু আমার প্রোডাক্টের বা র ম্যাটেরিয়ালসের একটা ইফেক্ট আমরা বের করতে পারবো। একটা ইনভেন্টরি কন্ট্রোলের মেন উদ্দেশ্য হলো তার কাছে যে র ম্যাটেরিয়ালসটা আছে সেটা সর্বনিম্ন মিনিমাম পর্যায়ে ইউটিলাইজের মাধ্যমে ম্যাক্সিমাম পর্যায়ে একটা আউটপুট ক্রিয়েট করা, এবং সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওই আউটপুট হওয়া প্রোডাক্টের কোয়ালিটিটা এমন যাতে না হয় যেটা বা আমার কনজিউমার আছে সে তাদেরকে ডিসস্যাটিসফাই করে। ওকে, সো একটা ইনভেন্টরি কন্ট্রোলের কিছু কিছু বিষয় থাকা বাধ্যতামূলক। এখানে সেই কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, যেমন বারকোড স্ক্যানার ইন্টিগ্রেশন, রিঅর্ডার রিপোর্টস অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস, প্রোডাক্ট ডিটেলস, histories and locations, comprehensive inventory and list and counts, variants, bundles and kitting,
syncing stock on hand with sales orders and purchase orders. একটা ইনভেন্টরি কন্ট্রোলের মেন অবজেক্টিভস হলো তার কাছে যে র ম্যাটেরিয়ালসটা আছে সে তার ওই র ম্যাটেরিয়ালসের প্রপার ইউটিলাইজ করে ম্যাক্সিমাম আউটপুট তৈরি করবে বা প্রডিউস করবে, এবং সেই প্রোডাক্টের যে কোয়ালিটি থাকবে সেটা অবশ্যই খুবই ভালো হবে এবং সেটা কখনোই কাস্টমারকে ডিসস্যাটিসফাই করবে না। সো আমরা এইখানে ইনভেন্টরি কন্ট্রোলের কয়েকটা অবজেক্টিভস এখানে দিয়েছি, আমরা একটু পড়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এক নম্বর আছে টু রিডিউস দ্য ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরিজ অ্যান্ড মেড ইফেক্টিভ ইউজ অফ ক্যাপিটাল ইনভেন্টরিজ। নাম্বার টু দ্য সাপ্লাই ড্রাগস ইন টাইম, মানে একটা টাইমলি সাপ্লাই আমাকে এখানে এনশিওর করতে হবে। Efforts are made to procure goods at minimum price without bargaining the quality. So that's means আমি এটা অলরেডি বলে দিয়েছি যে একটা কোয়ালিটিটা ঠিক থাকবে, বার্গেনিং করা যাবে না, বাট কাস্টমার স্যাটিসফাই হবে। নাম্বার 4 যেটা আছে টু অ্যাভয়েড স্টক আউট অ্যান্ড শর্টেজেস, মানে এই জিনিসটাও আমার কিন্তু হওয়া যাবে না। যদি শর্টেজ হয়ে যায় বা স্টক আউট হয়ে যায় বা স্টক আউটের সাথে সাথে শর্টেজ দুটোই হয়ে যায়, তাহলে কী হবে, আমার ফ্যাক্টরি থেকে তো ওয়ার হাউসটা ফাঁকা হয়ে থাকবে। ওকে, এর সাথে সাথে আমার যে র ম্যাটেরিয়ালস আছে তার একটা প্রপার ইউটিলাইজ করতে হবে এবং সেখানে যে ওয়েস্টেজটা হতে পারে সেই ওয়েস্টেজটা যদি না হয়, এটাও কন্ট্রোল করার ইনভেন্টরি কন্ট্রোল একটা অবজেক্টিভস। একটা প্রপার ইনভেন্টরি কন্ট্রোল যখন প্রপারলি এস্টাবলিশড হবে একটা ইন্ডাস্ট্রিতে, তখন ইন্ডাস্ট্রি অনেকগুলো বেনিফিটস সে পাবে। এর ভিতরে প্রথম যে বেনিফিটসটা হবে সেটা হলো যে তার সকল ধরনের র ম্যাটেরিয়ালসে এবং সাপ্লাই খুবই অ্যাডিকুয়েট পরিমাণে হবে এবং সেখান থেকে যে পরিমাণ তার আউটপুট বা প্রোডাক্ট বের হবে সে প্রোডাক্টের পরিমাণটাও কিন্তু সেম হবে এবং তার সেলের পরিমাণটা খুবই ভালো হবে এবং তার কাছে কোনো ইনভেন্টরি লস্ট হবে না, টাইমের ওয়েস্টেজ হবে না এবং প্রোডাক্ট বা র ম্যাটেরিয়ালসের ওয়েস্টেজ হবে না, এবং তার কাছে এমন ডেটা থাকবে যে ডেটার মাধ্যমে সে তার কস্টিং বা কস্ট কনজামশন এই বিষয়গুলো নিয়ে সে কম্প্যারিজন করতে পারে। ওকে, আমরা একটু স্লাইডটা দেখলে বুঝতে পারবো যে প্রথম যেটা আছে যে এনশিওরস অ্যান অ্যাডিকুয়েট সাপ্লাই অফ দ্য র ম্যাটেরিয়ালস। ওকে ফাইন। নাম্বার 2 মিনিমাইজেস ইনভেন্টরি কস্ট। Number 3 facilitates purchasing economies. Number 4 eliminates duplication in ordering. Number 5 better utilization of available stocks. Number 6 provides a check against the loss of the materials. Number 7 facilitates cost accounting activities. Okay, number 8 enables management in cost comparison. Number 9 locates and disposes inactive and obsolete store items. And number 10 consistent and reliable basis for financial statement. So এই বেনিফিটসগুলো একটা ফ্যাক্টরি এনজয় করতে পারবে যখন সে তার র ম্যাটেরিয়ালস এবং প্রোডাকশন এবং প্রোডাক্টের ডেভেলপমেন্টটা একটা কন্ট্রোল ইনভেন্টরি কন্ট্রোল ওয়েতে করবে। ম্যানেজমেন্টটা হলো এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমি কোনো কিছু ডিসিশন নিয়ে প্ল্যান করে মোটিভেশন করে কন্ট্রোল ওয়েতে আমি আমার কাছে সঞ্চিত হিউম্যান রিসোর্সেস, ফিনান্সিয়াল, ফিজিক্যাল ও আদার সোর্স অফ দ্য র গুডস এইগুলোকে আমি কন্ট্রোল ওয়েতে একটা প্রোডাক্টে ট্রান্সফার করতে পারি। এই ট্রান্সফার যে বিষয়টা এটাকে আমরা সাধারণত ম্যানেজমেন্ট হিসেবে বলতে পারি। এই ম্যানেজমেন্টের একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা 3-fold কনসেপ্ট বলে থাকি। এই 3-fold কনসেপ্টে 3টা অংশ থাকে। এক নম্বরে থাকে ইকোনমিক ফ্যাক্টর। সো ইকোনমিক ফ্যাক্টরটা এই ম্যানেজমেন্টের প্রথম বিষয় থাকবে, আলোচ্য বিষয় থাকবে। নাম্বার 2 যেটা থাকবে সেটা হলো সিস্টেম অফ অথরিটি। এই জিনিসটাকে গাইড করবে, কে ডিরেক্ট করবে, কে কন্ট্রোল করবে, এটাকে আমরা সিস্টেম অফ অথরিটি বলি। এবং নাম্বার 3 যেটা আছে সেটাকে আমরা ক্লাস অ্যান্ড স্ট্যাটাস সিস্টেম বলি। মানে এটাকে প্রোডাক্টটাকে কোনো একটা প্রোডাক্টকে আমি কোন ক্যাটাগরিতে তৈরি করব, তার জন্য কী ধরনের র ম্যাটেরিয়ালস লাগবে, কাকে আমি সেখানে ইউজ করব, কী পরিমাণ ইনভেস্ট করব, এই বিষয়গুলোকে এইখানে সাধারণত ক্যাটাগরাইজ করা হয়ে থাকে। ওকে, আমাদের ডান পাশে আরেকটা ফিগার দেওয়া আছে। এখানে আমরা যদি হিসেব করি তাহলে ডিরেক্টিভ, দেন কোচিং, দেন সাপোর্টিভ, দেন ডেলিগেশন। সো এইগুলো প্রত্যেকটা একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত এবং এইগুলোকে যখন প্রপার ওয়েতে আমরা যখন মেনটেন করে আগে যাব তখনই কিন্তু আমার ম্যানেজমেন্টের যে লক্ষ্যটা সেটা কিন্তু হাসিল করতে আমরা সমর্থ হব। একটা ওয়েল অর্গানাইজড ফ্যাক্টরির ইনভেন্টরি ম্যানেজমেন্টের মেন উদ্দেশ্য হলো ওই ফ্যাক্টরির যে ইনভেন্টরিগুলো আছে সেগুলো যেন সুস্থভাবে সাপ্লাই চেইনের মাধ্যমে
র ম্যাটেরিয়ালস থেকে প্রোডাক্টে রূপান্তর হতে পারে, এবং সেক্ষেত্রে যাতে প্রোডাকশন কস্টটা কম হয় এবং তার কোয়ালিটিটা যেন কাস্টমারকে স্যাটিসফাই করে, এই বিষয়গুলোকে যখন কন্ট্রোল ওয়েতে করা হয়ে থাকে তখন সেটাকে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলে থাকি। সো একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট যদি ওয়েল অর্গানাইজ থাকে, ওয়েল এস্টাবলিশ থাকে কোনো একটা ইন্ডাস্ট্রিতে, তাহলে যে বেনিফিটগুলো আমরা পাবো সেটা অবশ্যই অনেক হিউজ লেভেলের হবে। এখানে আমরা 6টা বেনিফিটসের কথা বলছি, আমরা একে একে একটু আলোচনা করে দেখি। যে আমি যদি ওয়েল অর্গানাইজডভাবে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট এস্টাবলিশ করি একটা ফ্যাক্টরিতে, তাহলে সে আমার মানিটাকে সেভ করবে। কীভাবে সেভ করবে? এর প্রথম একটা এক্সাম্পল এরকম হতে পারে যে আমার যে র ম্যাটেরিয়ালসগুলো আছে সেই র ম্যাটেরিয়ালসগুলো আমি খুব সুস্থভাবে সাপ্লাই চেইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে পর পর কিন্তু আমি র মেটেরিয়ালসগুলোকে একটা প্রসেসিংসের মাধ্যমে পাঠাতে পারবো, এবং সেখান থেকে যে প্রোডাক্টটা হবে আমি জানি যে কোন প্রোডাক্টের চাহিদাটা কখন হবে, ঠিক সেই অনুসারে আমি কিন্তু প্রোডাক্টগুলোকে আমি বাজারে সেল করতে পারবো। তার মানে আমাকে কিন্তু এক্সট্রা কোনো মানি এখানে ইনভেস্ট করা লাগবে না। সো আমার কিন্তু টাইমটা সেভ হবে এবং তার সাথে সাথে কিন্তু আমার মানিটাও কিন্তু সেভ হবে। ওকে, দেন যখন আমি একটা প্রপার ওয়েতে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের মাধ্যমে প্রোডাক্টটা প্রডিউস করব, দেন সেইখানে যেটা হবে যে আমার ম্যাক্সিমাম কোয়ালিটি আমার অ্যাচিভ করা সম্ভব হবে উইথ দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট। ওকে, সো যখন এটা হবে তখন কোয়ালিটিটা হাই লেভেলে অ্যাচিভ করা সম্ভব হবে, এবং এটা যখন অ্যাচিভ করা সম্ভব হবে তখন ডেফিনেটলি যারা কাস্টমার থাকবে তারা অনেক বেশি স্যাটিসফাই হবে, এবং তাদের কাছে প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি কোনোটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন থাকবে না। ওকে, দেন আমরা যদি একটা ওয়েল এস্টাবলিশড ইনভেন্টরি ম্যানেজমেন্টকে ডেভেলপ করি, তাহলে যেটা হবে যে আমার ওয়ার হাউসে কী কী র ম্যাটেরিয়ালস আছে, কী কী প্রোডাক্টস আছে তার একটা বিশাল পরিমাণে লিস্ট আমার কাছে থাকবে, হিসেব থাকবে, এবং কোন প্রোডাক্টটা কখন সেল হবে, কখন সেল হওয়ার পসিবিলিটি থাকে, এবং ওই প্রোডাক্টের সাপেক্ষে কী কী র ম্যাটেরিয়ালস আমার স্টোর হাউসে আনতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে হিসেব করে বের করতে পারবো। সো যখন আমরা এটা করব তখন কিন্তু আমি আমার স্টোরকে বা ওয়ার হাউসকে কিন্তু ক্যাটাগরাইজ করতে পারবো, এবং তাদেরকে তাদের ডিমান্ড অনুসারে বিভিন্ন স্টেজে ভাগ করতে পারবো। সেই ভাগ করার ফলে যেটা হবে যে আমার স্টোরটা, ওয়ার হাউসটা কিন্তু খুবই সুন্দর এবং ডেকোরেটিভ হবে, এবং সেখান থেকে কোনো প্রোডাক্ট বা র ম্যাটেরিয়ালস ফাইন্ড আউট করা বা তার হিসেব মিলানো সেটা কিন্তু খুব সহজেই করা সম্ভব হবে। ওকে, এরপরে যেটা হবে যে ক্যাশ ফ্লোটা খুবই ভালো হবে বা ক্যাশ ফ্লোর পরিমাণটা খুবই ইমপ্রুভ হবে। এর কারণটা হলো যে ইনভেন্টরি ম্যানেজমেন্টে যখন সিস্টেমেটিক্যালি কাজ করবে তখন আমার কোনো ইনভেন্টরি পারচেস করে স্টক করে রাখতে হবে না। সো আমার এক্সট্রা বা এক্সেস পরিমাণ কোনো প্রোডাক্ট বা কোনো কিছু কিন্তু আমাকে ওয়ার হাউসে এনে স্টক করতে হবে না। সো আমার কী হবে না, আমার কিন্তু এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, আমার অ্যাসেটের কিন্তু ওয়েস্টেজ হবে না। সো আমার ক্যাশ ফ্লোটার যে রেটটা থাকবে বা যে ফ্লো থাকবে সেটা কিন্তু ইনপুট পর্যায়ে চলে যাবে। আর সবচেয়ে বড় বিষয় যে এটা মেনটেন করবে অপটিমাল ইনভেন্টরি লেভেলস, মানে আমি যা চাচ্ছি ঠিক সেই জিনিসটা কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো যদি আমার ইনভেন্টরি ম্যানেজমেন্টটা খুব পারফর্ম করে থাকে। ওকে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যে ফ্লো চার্টে আমরা সাধারণত একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের বেনিফিটস কী কী হতে পারে বা কী কী বেনিফিটস আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয়টাই এখানে মূলত উল্লেখ করা আছে। ঠিক আছে, আমরা একটু ভালো মতো দেখলে আমরা এটা বুঝতে পারবো আশা করি। একটা ওয়েল অর্গানাইজড ইন্ডাস্ট্রি সাধারণত তার বিজনেস পলিসি, তার র ম্যাটেরিয়ালসের ফ্লো, তার প্রোডাক্টের সেলস মার্জিন এইসবের উপর বেসিস করে সাধারণত একটা ইফেক্টিভ ওয়ে ডিসাইড করে থাকে। সো আমরা বিভিন্ন অ্যানালাইসিস থেকে সাধারণত 10 থেকে 11টা টেকনিক সম্বন্ধে জানতে পারি, যে টেকনিকগুলো সাধারণত ইনভেন্টরি ম্যানেজমেন্ট টেকনিক হিসেবে পরিচিত। এর প্রত্যেকটা টেকনিকই ইফেক্টিভলি কাজ করতে পারে যদি আমরা এগুলোকে সুন্দর করে ইউটিলাইজ করতে পারি। ওকে, এর ভিতরে আমরা এখানে 11টা টেকনিক আছে, আমরা এটা নিয়ে আস্তে আস্তে পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করি। টেকনিক 1-এ যেটা বলা আছে এবিসি অ্যানালাইসিস। এবিসি অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা বলা হয় যে একটা ফ্যাক্টরি তার সকল ম্যাটেরিয়ালসকে 3টা ভাগে ভাগ করবে, এ, বি অ্যান্ড সি এই হিসেবে, এবং এইগুলো ভাগ হবে সাধারণত কস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড মানি ভ্যালু অফ দ্যাট প্রোডাক্টস।
এর উপর বেসিস করে এটা ডিভিশনটা হবে। এই ক্ষেত্রে এটা হবে সবচেয়ে হাই লেভেলের ভ্যালুয়েবল এবং এক্সপেন্সিভ প্রোডাক্টসে, যেটা সাধারণত প্রপার স্টোরেজ এবং হ্যান্ডেলিং করতে হবে এবং এর ওভার স্টকটা কখনোই করা যাবে না, এটাকে অ্যাভয়েড করতে হবে। বি যে আইটেমটা আছে সেটা হলো যে এটা কস্টলিও হবে না বা খুব বেশি চিপও হবে না, একটা মিডিয়াম স্টেজে থাকবে এবং এটার পরিমাণটা সাধারণত এর থেকে একটু বেশি হবে। এবং নাম্বার সি যেটা আছে এটা খুবই চিপার প্রাইস হবে এবং এটা বাকি দুইটার থেকে একটু বেশি হবে। ওকে, এইটা হলো এবিসি অ্যানালাইসিস। সো এর মাধ্যমে একটা ফ্যাক্টরি তার পলিসিটাকে কিন্তু ডিফাইন করতে পারে এবং তার বিজনেসটাকে সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। টাইপ 2 বা টেকনিক 2তে যেটা বলা আছে যে ভিইডি অ্যানালাইসিস, এর মানেটা হলো ভাইটাল, ইসেনশিয়াল অ্যান্ড ডিজায়ারেবল। সো একটা ফ্যাক্টরি সে এই ফর্মুলাটা ফলো করতে পারে, সেইখানে সে 3টা আইটেম তৈরি করলো। একটা হলো ভাইটাল, যে ভাইটাল আইটেম বলতে বোঝাচ্ছে যে এমন কিছু র ম্যাটেরিয়ালস বা এমন কিছু প্রোডাক্ট যে ম্যাটেরিয়ালস বা র ম্যাটেরিয়ালসের অ্যাবসেন্স হলে ফ্যাক্টরিটা একটা সিঙ্গেল ডে টলারেট করতে পারবে না, মানে কন্টিনিউ করতে পারবে না। ওকে, আর এসেনশিয়ালের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা ছাড়া ফ্যাক্টরি চলবে কিন্তু ফ্যাক্টরির টোটাল প্রোডাক্টের কোয়ালিটি এবং তার সার্ভিসের উপর একটু সিরিয়াসলি সেটা ইম্প্যাক্ট করবে। ওকে, আর ডিজায়ারেবলটা হলো যে সেটা এই জিনিসটা ফ্যাক্টরিতে থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমার ওই প্রোডাক্টের ফাংশনিং করার ক্ষেত্রে বা র মেটেরিয়ালস থেকে প্রোডাক্টে যাওয়া পর্যন্ত কোনো ধরনের বাধা বা বিপত্তি বা কোনো ধরনের লসের সম্মুখীন হবে না। ওকে, একটা ফ্যাক্টরি এই সিস্টেমটাও ফলো করতে পারে। টাইপ 3কে আমরা ইওকি বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলে থাকি। এটা সাধারণত একটা ইফেক্টিভ টেকনিক্স টু ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট। এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে কোনো কারণে কোনো ফ্যাক্টরি যদি লসের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ফ্যাক্টরিকে এমন একটা সিস্টেম ফলো করতে হবে বা এমন একটা ওয়েতে যেতে হবে যে ওয়েতে গেলে সে অনেক বড় পরিমাণে অর্ডার পাবে, যে অর্ডারটা তার ফ্যাক্টরির যে লসটা আছে সে লসটাকে ইকোনোমাইজ করবে। ওকে, আমরা যদি ফিগারটা নিয়ে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে অ্যানুয়াল কস্টের সাপেক্ষে অর্ডার কোয়ান্টিটিটা আমাকে কিন্তু একটা সমন্বয় সাধন করতে হবে। এই ক্ষেত্রে আমার হোল্ডিং কস্ট বা অর্ডার সেট আপ কস্ট এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা এটা অনেক ক্ষেত্রে আমাকে নেগেটিভলি একটা ইম্প্যাক্ট করতে পারে। বাট এই বিষয়টাকে আমাকে মাথায় রেখে আমার অপটিমাম যে অর্ডার কোয়ান্টিটি আছে সেটার সাপেক্ষে আমার টোটাল কস্টটাকে একটা অ্যাডজাস্ট করতে হবে। সো যখন আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো তখন আফটার দ্য এন্ড অফ দ্য ইয়ার আমাদের অর্ডার কোয়ান্টিটির সাথে আমার ইয়ারের শেষে আমার কিন্তু লসের পরিমাণটা হবে না। মূলত এই বিষয়টাই এই ইওকি অর্ডার বা ইওকি মডেলের আলোচনা করা হয়। টাইপ 4টা হলো লিড টাইম। লিড টাইম বলতে আমরা এটা বোঝাই যে কোনো বায়ারের কাছ থেকে কোনো একটা অর্ডার নেওয়ার পরে সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য বা শিপমেন্টের জন্য যে সময়টা দেওয়া হয় সেই সময়টাকে আমরা লিড টাইম বলে থাকি। সো এই লিড টাইমটা সাধারণত যদি আমরা আগে দেখেছি যে লিড টাইমটা সাধারণত 40-45 দিন পর্যন্ত পাওয়া যেত, বা যেসব ম্যাটেরিয়ালস বা র ম্যাটেরিয়ালসগুলো আমাকে বিদেশ থেকে ফরেন থেকে আমদানি করতে হতো, ইম্পোর্ট করে দেন মেক করতে হতো, সেই ম্যাটেরিয়ালসগুলোর জন্য আমরা 60-70 দিনও পেতাম। কিন্তু বর্তমানে ফাস্ট ফ্যাশন ট্রেন্ডিংয়ের কারণে এই লিড টাইমটা অনেক শর্ট হয়ে গেছে এবং এর ফলে আমরা ম্যাক্সিমাম 20-30 দিনের মধ্যে আমাকে একটা অর্ডার রিসিভ করার পর থেকে কমপ্লিট করে দিতে হয়। সো এটা অনেকটা ডিফিকাল্ট বা অনেকটা প্রেশারাইজড হয়ে গেছে। বাট এর ফলে যেটা হয়েছে যে এর ফলে ফ্যাক্টরি আরও বেশি অর্গানাইজড হয়েছে। কেননা কারণ ফ্যাক্টরি সে খুবই প্রেশারের ভিতরে তার ইনভেন্টরিগুলোকে কমপ্লিট করতে পারতেছে এবং র মেটেরিয়ালসের যথাযথ ব্যবহারের মাধ্যমে সে কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারতেছে। সো এই ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে করতে পারি। হ্যাঁ, টাইপ 5 বা বাফার স্টক, এক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমে একটা ফ্যাক্টরি এই জিনিসটা করতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো, যেমন আমাদের দেশে গত কিছুদিন আগে বা কয়েক মাস আগে দেখা গেছে যে দেশি পেঁয়াজের দাম প্রায় 200-250-300 টাকা পর্যন্ত হয়ে গিয়েছে, যেখানে আমদানি কিন্তু পেঁয়াজের দাম মোটামুটিভাবে 100 টাকা বা 100+ হয়ে গিয়েছিল, তাই না? সো
এই সময় যেসব আড়তদার বা মজুতদার তারা মজুত করতে পেরেছিল, তারা কি করছে, যে স্বল্প দামে মজুত করা পেঁয়াজটাকে কিন্তু কয়েকশো পার্সেন্টেজ গুণ করে কিন্তু মাল্টিপল করে তারা কিন্তু লাভে সেল করতে পারছে। এইটাকে বাফার স্টক সাধারণত বলা হয়ে থাকে। একটা ফ্যাক্টরি সাধারণত এই বিষয়টাকে অ্যানালাইসিস করতে পারে যে কোন সময়ে পিক আওয়ার থাকবে বা কোন সময়ে ফল করতে পারে। সো এই বিষয়টা আবার বেসিস করে ফ্যাক্টরি তার ইনভেন্টরিকে সাজানোর ফলে দেখা যাবে যে প্রোডাক্টের কোয়ালিটিটা বজায় রেখে সে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে কিন্তু হিউজ পরিমাণে সেল করে বেনিফিশিয়ারি হতে পারে। ঠিক আছে, আমরা এইখানে ডান পাশে একটা ফিগার দেখতে পাচ্ছি। ফিগারের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে যখন প্রোডাক্টের প্রাইস বাড়বে তখন কিন্তু কোয়ান্টিটিটা কমে যাবে, আর যখন কোয়ান্টিটি বাড়বে তখন প্রাইসটা কমে যাবে। ঠিক আছে, সো আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কখন বাফার স্টকটা করব এবং সেই বাফার স্টকটা আমার কতটুকু হেল্পফুল হবে। হ্যাঁ, নাম্বার 6 আমরা এটাকে এসডিই ক্লাসিফিকেশন বলে থাকি। এসডিই মানে হলো স্ক্যার্স, ডিফিকাল্ট অ্যান্ড ইজি। স্ক্যার্সের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি যে এক্ষেত্রে লিড টাইমটা সাধারণত একটু বেশি পরিমাণে থাকে এবং এই সময়ে বা এই টাইপসের প্রোডাক্ট তৈরি করতে সাধারণত আমাকে প্রোডাক্টের র মেটেরিয়ালসগুলোকে ফরেন থেকে ইম্পোর্ট করতে হয়। সো যেগুলো ইম্পোর্ট করতে হয় তার মানে হলো এইগুলো সাপ্লাইটা কম থাকে এবং এখান থেকে অনেক ভ্যালুয়েবল প্রোডাক্ট তৈরি করা সম্ভব। ডি দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এই প্রোডাক্টের যে র ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমরা ডোমেস্টিক্যালি আমরা অ্যাকোয়ার করতে পারবো, কিন্তু এটা অ্যাকোয়ার করাটাও ডিফিকাল্ট হবে। সো এই ক্ষেত্রে আমরা ডিটাকে বোঝাচ্ছি। আর ইটা হলো যে এটা ডোমেস্টিক্যালি পাওয়া যায় এবং এটা ফ্রিলি অ্যাভেলেবল। ওকে, এবং এটা লোকালি পাওয়া যায় এবং এটা অনেক কুইকলি আমরা প্রকিউর করতে পারবো এবং দেন এইটার মাধ্যমে আমরা আমাদের যে টার্গেটটা সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। নাম্বার 7 বা টাইপ 7 হিসেবে HML ক্লাসিফিকেশন আছে। এস মানেটা হলো হাই প্রাইস আইটেমস, এমটা হলো মিডিয়াম প্রাইস আইটেম, এল ইকুয়ালস টু লো প্রাইস আইটেম। সো আমরা এখান থেকে কিন্তু এটা বুঝতে পারতেছি যে এটা সিমিলার টু ABC সিস্টেম। সো যখন কোনো প্রোডাক্টের প্রাইস বেশি থাকে তার স্টকটা আমি কতটুকু করব, মিডিয়াম হলে তার স্টকটা কতটুকু করব, এবং লায়ার যখন তার প্রাইসটা খুবই লো হবে তখন আমরা স্টকটা কতটুকু করব। এই বিষয়গুলো অবশ্যই আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের আলোচনার বিষয় এবং একটা ওয়েল এস্টাবলিশড ইনভেন্টরি ম্যানেজমেন্ট অফ এ ফ্যাক্টরি এই বিষয়গুলো নিয়ে সবসময় আলোচনা করতে থাকে। সবসময় সে মার্কেট রিসার্চ করতে থাকে। মার্কেট রিসার্চ করার ফলে মার্কেট থেকে সে ফিডব্যাক নেয় এবং সেই ফিডব্যাক নিয়ে সে তার প্রোডাক্টের মজুদ বা স্টক করা শুরু করে। যখন এইগুলো করে তখন কিন্তু ফ্যাক্টরির একটা বিশাল পরিমাণে লাভ বা লসের সম্ভাবনা থাকে। লাভটা কখন হবে, যখন ফ্যাক্টরির সার্ভেটা মার্কেট সার্ভেটা খুব সুন্দর করে করতে পারবে এবং সেখান থেকে যে ডাটাগুলো পাবে সেই ডাটাগুলো অ্যাকচুয়ালি বাস্তবে সেটা মিলে যায়, তখন কিন্তু একটা হিউজ লাভের বা বেনিফিটস পাবে। কিন্তু যদি এটা অপোজিট হয় তাহলে কিন্তু স্টক করার কারণে তার কিন্তু লসের পরিমাণ বাড়বে। সো এই বিষয়টা একদিকে পজিটিভ হতে পারে আর একদিকে রিস্কিও হতে পারে। হ্যাঁ, আমরা যেটা জানি যে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সাধারণত সাপ্লাই চেনের সাথে সম্পর্কযুক্ত। সো একটা র মেটেরিয়ালসের সাপ্লাই কেমন হবে সেটা একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের আলোচনার বিষয়। টাইপ 8-এ এই জিনিসটাকে বোঝানো হয়েছে যে এটা বলতেছে যে FSN মানে হলো ফাস্ট মুভিং, স্লো মুভিং অ্যান্ড নন মুভিং। সো এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে সাপোজ আমি দুইটা বায়ারের কাছ থেকে দুইটা অর্ডার পেয়েছি। একটা অর্ডার আমাকে গত সপ্তাহে দিয়েছে আর একটা অর্ডার আমাকে এই সপ্তাহে দিয়েছে, কিন্তু এই সপ্তাহে যে বায়ারটা অর্ডার দিয়েছে তার অর্ডারের শিপমেন্টের ডেট গত সপ্তাহে বায়ারের অর্ডার প্লেসের শিপমেন্টের ডেটের অনেক আগে। তার মানে আমাকে কি করতে হবে, গত সপ্তাহের আগে যেটা পেয়েছি সেটাকে প্রায়োরিটি দেওয়া বাদ দিয়ে আমাকে সেকেন্ড বা নেক্সটে যেটা আমি পেয়েছি যেটা শর্ট লিড টাইম সেইটার প্রায়োরিটি দিতে হবে এবং তার সাপ্লাই চেন ম্যাটেরিয়ালস, তার র মেটেরিয়াল কালেকশন, তার সেখান থেকে সিস্টেমেটিক প্রোডাকশন সব কিছুকে অর্গানাইজড ওয়েতে নিয়ে যাওয়া, ইফেক্টিভলি এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন ফাইন্ড আউট করে তৈরি করা এবং সেটাকে ডেলিভারি করা। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা সাধারণত FSN এর ভিতরে পড়ে। সো আমাদের এই ক্ষেত্রে যে অ্যানালাইসিসের যে বিষয়টা সেটা হলো যে কোন প্রোডাক্টটা ফাস্ট মুভিং হবে, কোনটা স্লো মুভিং হবে এবং কোনটা নন মুভিং হবে, যেটা এরকম থাকলেও চলবে ওরকম থাকলেও চলবে, এরকম যে কোন প্রোডাক্টটা হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা FSN এই টেকনিক্সে আলোচনা করে থাকি।
seasonal and off seasonal items, that means SOS classification, এটা হলো আমাদের ইনভেন্টরি টেকনিক্সের নবমতম একটা ক্যাটাগরি। এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে একটা প্রোডাক্টের সম্ভাব্য টাইম সম্বন্ধে আমরা আলোচনা করে থাকি বা অ্যানালাইসিস করতে পারি। যেমন আমরা এটা করতে পারি যে যখন বাংলাদেশে আমের সিজন আসে তখন কিন্তু আমের স্টকের পরিমাণটা আমাকে ওইভাবে সিলেক্ট করতে হবে যে আমি যদি আম ব্যবসায়ী হই বা আম থেকে নতুন কোনো প্রোডাক্ট ডেরিভেটিভস তৈরি করে সেটা যদি আমি ফিউচারে সারা বছর আমি ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, ঠিক আছে, এই বিষয়টা। তারপরে কাঁঠালের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি ঠিক ওরকমভাবে কোন একটা ফাস্ট মুভিং ফ্যাশন ট্রেন্ড চলতেছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, সেখান থেকে কি কি নিডস আমাদের হতে পারে সেই বিষয়টা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং এটা ফাইন্ড আউট করার জন্য অবশ্যই আমাকে সার্ভে করতে হবে, এবং সার্ভে করার সময় তাদের ভিতর থেকে আমাকে একটা সুন্দর একটা রেসপন্স আমরা অবশ্যই পাবো। সেই রেসপন্সের বেসিসে আমি SOS এই বিষয়টাকে আমি ডিসিশন নেব। তখন আমরা বলতে পারবো যে কোনটা সিজনাল এবং কোনটা অফ সিজনাল, এবং কোন প্রোডাক্টটা সিজনাল বা অফ সিজনাল, কোনটাকে মিন করুক বা না করুক, কোনটা কত পরিমাণ আমাকে স্টক করতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে অনুমান করতে পারবো। ইনভেন্টরিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডিরেক্ট ইনভেন্টরিজ আর একটা হলো ইনডিরেক্ট ইনভেন্টরিজ। ডিরেক্ট ইনভেন্টরিজগুলো হলো যে ইনভেন্টরিজগুলোকে সরাসরি প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটির সাথে ডিরেক্টলি সম্পর্কযুক্ত, যেমন প্রোডাকশন ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি, ফিনিশড গুডস ইনভেন্টরি, MRO ইনভেন্টরি অ্যান্ড মিসসেলেনাস ইনভেন্টরি। এই সব ইনভেন্টরিগুলো সাধারণত প্রোডাকশনের সাথে ডিরেক্টলি সম্পর্কযুক্ত। সো এগুলোকে আমরা ডিরেক্ট ইনভেন্টরিজ বলি। আর ইনডিরেক্ট ইনভেন্টরিজ হিসেবে ট্রান্সপোর্টেশন ইনভেন্টরি, ডিকাপলিং ইনভেন্টরি, বাফার ইনভেন্টরি, সিজনাল ইনভেন্টরি, লট সাইজ ইনভেন্টরি, অ্যান্টিসিপেশন ইনভেন্টরি, এইসব ইনভেন্টরিকে আমরা সাধারণত ইনডিরেক্ট ইনভেন্টরি বলে থাকি। কারণ এইসব ইনভেন্টরি সাধারণত সামষ্টিকভাবে আমার ইনভেন্টরিকে প্রভাবিত করতে পারে, কিন্তু সিঙ্গেলভাবে এটা আমার ইনভেন্টরিকে বা আমার প্রোডাক্টসকে কিন্তু খুব বেশি প্রভাবিত করতে পারবে না। এগুলো সমন্বয় যখন হবে তখনই কিন্তু আমার প্রোডাক্টের বা র ম্যাটেরিয়ালসের একটা ইফেক্ট আমরা বের করতে পারবো। আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার ছোট নলেজ থেকে যতটুকু সম্ভব ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্বন্ধে বা ইনভেন্টরি কন্ট্রোল সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে আসলে আমরা যেটা করতে পারি যে আমাদেরকে আরও বেশি মার্কেট সার্ভে করতে হবে এবং ফ্যাক্টরির সাথে আমাদেরকে আরও বেশি অ্যাসোসিয়েট হতে হবে। যত বেশি ফ্যাক্টরির সাথে আমরা অ্যাসোসিয়েট হতে পারবো তত বেশি পরিমাণে কিন্তু আমরা এইসব বিষয়ের সাথে পরিচিত হতে পারবো, এবং কোনটা বেস্ট হবে এবং কোন টেকনিক্সটা অবলম্বন করতে হবে এটা কিন্তু নেসেসারি না যে সবসময় সেম টেকনিকগুলোই থাকবে, তা কিন্তু না। এটা কিন্তু বাজারে মনিটরিংয়ের উপর বেসিস করে কিন্তু চেঞ্জ হতে পারে। ওকে, আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি আমরা ভবিষ্যতে আরও শিখবো, জানবো। সেইখানে আমরা কয়েকটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কগুলো আপনারা দেখবেন। আশা করি লিঙ্ক থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। সো আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করতেছি। আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সবাইকে আবার একসাথে পাবো। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন।